করেছে তাদের উপর থেকে মানুষ ভরসা হারিয়েছেন, কারণ তাদের প্রত্যেকের শাসনকালেই নানান ধরনের ঘটনা ঘটেছে। কোথাও গিয়ে কি একটা সেন্স অফ পেশেন্স কি হারাচ্ছ? নমস্কার, আপনাদের সবাইকে কথা মুখে স্বাগতম। আজকে দেখছিলাম বন্ধে এক অদ্ভুত ব্যাপার হচ্ছে, জলে কুমির ডাঙায় বাঘ। একদিকে বিজেপির নেতৃত্বে এক নেতা বলছেন দোকান বন্ধ রাখো, অন্যদিকে তৃণমূল, হয়তো তারা তৃণমূলই, তারা বলছেন দোকান খোলা রাখো। তাহলে মানুষ করবে তো করবে কি? সে একটা ফেসবুকে অদ্ভুত পোস্ট দেখেছিলাম যে একটা মানুষ গাছের ডাল ধরে ঝুলছে, নিচে একটা বাঘ রয়েছে, তার পাশেই একটা পুকুরে একটা কুমির রয়েছে এবং একটা সাপ সেই মানুষটাকে কাটার জন্য এগিয়ে আসছে। তাহলে মানুষটা করবে কি? সেই রকম পরিস্থিতি কিন্তু আজকে আমরা একভাবে দেখলাম এই বন্ধের পর। কিন্তু এই পরিস্থিতি কেন হলো? এই পরিস্থিতি এই কারণেই হলো যে বন্ধটা সম্পূর্ণরূপে মানুষের ওপর চাপিয়ে দেওয়া ছিল। যে বন্ধে মানুষের স্বতঃস্ফূর্ততা থাকে সেই বন্ধে কাউকে জোর করে দোকান বন্ধ করার কথা বলতে হয় না। ফলে আন্দোলন হাইজ্যাকের প্রশ্নটা এসে যাচ্ছে এবং ওপর থেকে আন্দোলনের ওপর একটা শক্তি নিজেদের মতাদর্শ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, যেটা নবান্ন অভিযান থেকে পুরো পরিষ্কার হয়ে গেছিলো। নবান্ন অভিযানে দেখবেন আরজি করের চিকিৎসকরা সেই অর্থে একদমই ছিলেন না, এবং যারা মহিলারা রাত দখলের যারা কথা বলেছিলেন তাদের সংখ্যাগরিষ্ঠ অংশই বোধহয় এই অভিযানের সঙ্গে ছিল না। ফলে যখন একটা গণ আন্দোলন উঠে আসছে, যখন একটা গণ আন্দোলন নানা বিষয়কে নিয়ে দাবি করছে, সেই গণ আন্দোলনকে পুরো স্ন্যাচ করে নিয়ে একটা পার্টির আন্দোলনে পরিণত করার একটা অদ্ভুত চক্রান্ত আমরা দেখলাম এই বন্ধ এবং নবান্ন অভিযানের ভেতর দিয়ে। এবার প্রশ্ন হলো, কেন এই ঘটনাটা ঘটলো, কেন বিজেপি এই রাজনীতিটাকে আমাদের সামনে নিয়ে এলো? সেই বিষয়টায় আমরা অবশ্যই যাব। তার আগেই নবান্ন অভিযান নিয়ে রিমঝিম কি বলেছে, সেই রিমঝিম সিনহা কি বলেছে, সেই বক্তব্যটা একটু শুনে নেওয়া যাক। দেখা যাচ্ছে যে যেরকম 27 তারিখে একটি কল হয়েছে সেটি এবিভিপি দিয়েছে, খুব ভালো করেই বোঝা যাচ্ছে। এখন এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে আস্তে 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 একটা অন্য রাজনীতি গোটা পরিসরটাই গ্রাস করে নিতে চাইছে। কেন করে নিতে চাইছে সেই জায়গায় যাওয়ার আগে আমরা একটু দেখে নিই এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড কী। তৃণমূল সুপ্রিমো পরিষ্কার বলে দিয়েছেন যে ছাত্ররা যদি আন্দোলন করে, ছাত্রদের বিরুদ্ধে তিনি কিন্তু কোনো ধরনের এফআইআর করতে রাজি নন। এখন প্রশ্ন হলো কেননা তাদের ছাত্রদের ক্যারিয়ার নষ্ট হয়ে যেতে পারে, এই কথা বলেছেন। এখন প্রশ্ন হলো, তৃণমূল কংগ্রেসের দুদিন আগে অবধি এই আন্দোলনকে নৈতিক সমর্থন জানিয়েছিল, তাহলে আজকে হঠাৎ করে ছাত্রদের ওপর এফআইআরের প্রশ্নটা উঠে আসছে কেন? এই প্রশ্নটার তো জবাব পেতে হবে। যে দলটা দুদিন আগেই আন্দোলনের বলল তারাও নাকি ন্যায় বিচার চায়, এই কথা যারা বলে রাস্তায় নামলো, তারা আজকে হঠাৎ বলছে কেন এফআইআর করতে হবে। এবং এখান থেকে কি পরিষ্কার হয়ে যাচ্ছে যে একদিকে বিজেপি যখন এই আন্দোলনটাকে স্ন্যাচ করে নিতে চাইছে, তখন তৃণমূল এই আন্দোলনটাকে একদম বন্ধ করে দিতে চাইছে, অর্থাৎ তারা একটা কমফোর্ট জোনে ফিরতে চাইছে। যেটা গতকালের অনুষ্ঠানে বলেছিলাম, যখন তৃণমূল ভার্সেস বিজেপি হবে স্বাভাবিকভাবেই তৃণমূল এগিয়ে থাকবে, কেননা বিজেপির যে পারফরমেন্সের রেকর্ড আমরা দেখেছি গোটা ভারতবর্ষ জুড়ে, সেই পারফরমেন্সের সামনে বিজেপি দাঁড়াতে পারবে না। তাদের আমলে হাতরাস হয়েছে, তাদের আমলে উন্নাও হয়েছে, তাদের আমলে বিলকিস বানুর রেপিসদের মঞ্চে নিয়ে আসা হয়েছে, রাজনৈতিক মঞ্চে তাদের গলায় মালা পরানো হয়েছে এবং বলা হয়েছে ব্রাহ্মণ বলে তারা এই কাজ করতে পারেন না। যেমন কয়েকদিন আগে দেখবেন ফেসবুকে হঠাৎ করে ছেয়ে গেছিলো একটা পোস্ট সোশ্যাল মিডিয়ায়, যে ব্রাহ্মণ, যাকে মহিলা বলছেন আমি গর্বিত আমার ব্রাহ্মণ জিন বলে। এই রকম যখন একটা অবস্থা তাদের আমলে, এবং তাদের আমলে আমরা দেখি বদলাপুর হয়েছে, সমস্ত বিষয়টা যখন তাদের বিরুদ্ধে চলে যায়, এই প্রশ্নটা সামনে এলেই তাদের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে সবচেয়ে বেশি যখন মামলা থাকে নারী নিগ্রহের, সেই জায়গায় তৃণমূল বনাম বিজেপি যখন বাইনারি পলিটিক্সটা হয়ে যায়, সেই সময় কিন্তু অ্যাডভান্টেজের জায়গায় তৃণমূল থাকে এবং তৃণমূল সেই খেলাটাকে সেদিকেই খেলার চেষ্টা করছে, অর্থাৎ বলটাকে ক্রমশ বিজেপি বনাম তৃণমূলের জায়গায় তো নিয়ে যাচ্ছে। অথচ ছাত্ররা কিন্তু আজকে পথে নেমে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তারা কি চায়। তাদের সেই প্রথম শুরু করেছিলাম তাদের মিছিলের ছবি দিয়ে, তারা কি চায় জানিয়ে দিয়েছে। এবং ইন্টারেস্টিংলি, আমি জানি না আমার এই প্রোগ্রাম ছাত্রদের কাছে পৌঁছচ্ছে কিনা, ইন্টারেস্টিংলি আমি একটা বিষয় দেখছি, এই ছাত্র সংগ্রাম নিয়ে বহু কথা হচ্ছে, সবাই গোল গোল শব্দ বলছেন ন্যায় বিচার চাই, ন্যায় বিচার চাই, দর্শকদের ফাঁসি দাও, তদন্ত কেন অগ্রগতি হচ্ছে না। কিন্তু ছাত্র সমাজের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলছে না। সেই অর্থে মিডিয়াও সেই দাবিগুলোর ক্ষেত্রে বেশিরভাগ সময় চুপ থাকছে, অর্থাৎ এটাকে যেন পলিটিক্যাল দলগুলো যে ভাষায় এটা এর ন্যারেটিভ তৈরি করবে, সেই ভাষাটাকেই যেন ছাত্র সমাজকে মেনে নিতে হবে, এরকম একটা জায়গা তৈরি করার চেষ্টা হয়তো বা চলছে। ছাত্ররা কিন্তু আজকে পরিষ্কার বলে দিয়েছেন, গতকালই তারা পরিষ্কার বলেছিলেন যে বিজেপির ওই শুভেন্দু অধিকারী বা ছাত্র সমাজ বা বিজেপির ওই কর্মসূচির সঙ্গে তারা নেই। আজকে তারা আরও পরিষ্কার করে বলে দিয়েছেন
তারা আজকে বলেছেন পরিষ্কারভাবে যে তাদের দাবিগুলো কি। প্রথম দাবি হচ্ছে বাংলার তিলোত্তমার হত্যাকাণ্ডের সঙ্গে যারা যারা জড়িত তাদের উপযুক্ত শাস্তি দেওয়া, ধরা। 2, এই ঘটনার সঙ্গে আমলাতন্ত্রের অর্থাৎ কাঠামোর অর্থাৎ আরজি করের যদি বড় আমলা বা অন্যান্য কারা অন্য যে কোনো লোক যদি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকে তাদের অবশ্যই আইনের ছাতার তলায় নিয়ে আসা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। সন্দীপ ঘোষ কী করে এখনও স্বাস্থ্য দপ্তরের সঙ্গে জড়িত থাকেন সেই সন্দীপ ঘোষকে সাসপেন্ড করার কথা তারা পরিষ্কারভাবে তুলে ধরেছেন এবং তার সঙ্গে সঙ্গে তারা দুটো ইম্পর্ট্যান্ট দাবি তুলেছেন। বলেছেন কলেজে যে নৈরাজ্যের সংস্কৃতি তৈরি হয়েছে, যে ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছে, সেই নৈরাজ্য এবং ভয়ের সংস্কৃতিকে অবিলম্বে বন্ধ করতে হবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে কলেজ থেকে আরম্ভ করে যে সমস্ত ক্ষেত্রগুলো রয়েছে ক্ষেত্রে যে নিরাপত্তাহীনতার অভাব রয়েছে, যে নিরাপত্তাহীনতার কারণে আমরা তিলোত্তমাকে হারিয়েছি, সেই নিরাপত্তাহীনতার অভাবকে অবিলম্বে দূর করতে হবে। এই 4টে মূলত দাবি তারা পেশ করেছেন। কিন্তু এই দাবিগুলো নিয়ে দেখবেন মিডিয়ায় কথা হচ্ছে না। মিডিয়ায় কথা হচ্ছে যে শুভেন্দু অধিকারী বেশি লোক এনেছিল না অন্য কেউ এনেছিল, গেম শোটা কি শুভেন্দুর পরিকল্পনা ছিল, শুভেন্দুর থোতা মুখ ভোতা হয়ে গেছে, এই কথাগুলো অনেক বেশি হচ্ছে। কিন্তু আসল কথাগুলো বলা হচ্ছে না যে ছাত্র সমাজ আসলে কি চাইছে। ছাত্র সমাজ পরিষ্কার কিন্তু একটা কথা তীব্রতার সাথে বলে দিয়েছে, যেটা রিমঝিম বা আন্দোলনকারীরা যেটা রিমঝিম সিনহার কথায় উঠে এসছে যে এই আন্দোলন কোনোভাবে দলীয় রাজনৈতিক আন্দোলন নয়। এই আন্দোলন প্রত্যেকটা দলকে প্রশ্ন করে। প্রত্যেকটা দলের শাসনে যে শাসনগুলো আমরা দেখেছি এই রকম ঘটনা ঘটেছে এবং বিরোধী দল যে ছিল সে প্রতিশ্রুতি দিয়েছিল আমাদের শাসনে এই ঘটনা আর ঘটবে না, তবু প্রতিটা আঁকিকোণ থেকে কেন অশ্রুবিন্দু মোছানো গেল না, সেই প্রশ্নটাই আন্দোলন কিন্তু গভীরভাবে তুলে ধরার চেষ্টা করেছে। সেই প্রশ্নটাকে আজকে এড়িয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। এখন আপনি যদি দেখেন যে বিজেপির হাতে কিন্তু এই মুহূর্তে সবথেকে বড় রাজনৈতিক সংকটের মুখে বিজেপি দাঁড়িয়ে রয়েছে। সেই রাজনৈতিক সংকট এটা নয় যে তারা ক্ষমতায় রয়েছেন, রাজনৈতিক সংকট এটা যে তারা কিন্তু ক্রমশ তাদের জনপ্রিয়তার গ্রাফ হই হই করে নামছে। সেই গ্রাফ নামার ক্ষেত্রে আপনি কাশ্মীরের দিকে দেখুন, কাশ্মীরে কিন্তু এই মুহূর্তে বিজেপির অভ্যন্তরেই কোন্দল শুরু হয়ে গেছে। বিজেপির যে নেতৃত্ব ছিল তারা যে প্রথম দফার নির্বাচনের যে প্রার্থী তালিকা বার করেছিল সেই প্রার্থী তালিকা প্রত্যাহার করে নিতে হয়েছে এবং সেখানেও এই অভিযোগ উঠেছে অন্য দল থেকে আসা নেতারা এখন বিজেপিতে প্রকৃত গুরুত্ব পাচ্ছেন, বিজেপির কোর ওয়ার্কাররা যারা আরএসএস থেকে উঠে এসেছিলেন তারা গুরুত্ব পাচ্ছেন না। 2, আপনি যদি হরিয়ানার দিকে তাকান সেইখানেও কিন্তু যে ধর্ষণের অভিযোগে খুনের অভিযোগে অভিযুক্ত রাম রহিম সিংকে পথে নামিয়ে দেওয়া হয়েছে। সেই ধর্ষণ ও খুনের অভিযুক্ত রাম রহিম সিং পথে নেমে গেছেন, বিজেপির হয়তো প্রচারও করবেন, তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে এবং হরিয়ানাতেও যে খবর আমরা পাচ্ছি হরিয়ানাতেও সে হাঁটতে চলেছে। মহারাষ্ট্রে এই 2 দিন আগেই বদলাপুরের ঘটনা নিয়ে একজন দুটো শিশুকে স্কুলের বাথরুমের মধ্যে যৌন নিপীড়ন চালানো হয়েছিল। এই ঘটনা নিয়ে কিন্তু মহারাষ্ট্রের রাজনীতি উত্তাল হয়ে উঠেছে। কয়েকদিন আগেই বন্ধ ডেকেছিল মহাবিকাশ আঘাড়ি অর্থাৎ ইন্ডিয়া জোট। ফলে মহারাষ্ট্রের যদি নির্বাচন হয় সেখানেও কিন্তু মহারাষ্ট্রের মহাপতন দেখতে পাবে বিজেপি বলেই অনেকে আগাম পূর্বাভাস দিয়ে দিচ্ছেন। এই সমস্ত জায়গায় দাঁড়িয়ে বিজেপির কাছে এখন মরিয়া একটা জায়গা হয়েছে বাংলায় কিভাবে তার রাজনৈতিক শক্তিকে সংহত করা যায় এবং রাজনৈতিকভাবে বাংলায়ও যে তারা পিছিয়ে রয়েছেন, গতবারের নির্বাচনে যে তাদের যে আশানুরূপ রেজাল্ট হয়নি, তারা যে একভাবে পরাজয়ের শিকার হয়েছেন গোটা দেশ এবং বাংলা জুড়ে, সেই জায়গা থেকে তাদের কাছে নতুন আশ্রয়স্থলের নাম হতে পারে বাংলা। তারা চাইছেন বাংলার রাজনীতিতে আবার কী করে প্রাসঙ্গিক হওয়া যায়। এই প্রাসঙ্গিক হতে গিয়ে তারা দেখছেন তাদের বুথ স্তরে কোনো সংগঠন নেই। তারা দেখছেন একটা বাংলা বন্ধ রাখলে সেই বাংলা বন্ধকে জনপ্রিয় করার মতো সংগঠন বা নেতৃত্ব তাদের নেই। তখন তারা দেখছেন অন্যদিকে তাদের দলের মধ্যেও প্রবল কোন্দল রয়েছে, শুভেন্দুবাবু বনাম সুকান্তবাবু ইত্যাদি নানা কোন্দল রয়েছে। এই সমস্ত দিক থেকে ব্যাপারটা ঘুরিয়ে দেওয়ার জন্য কিন্তু আজকে একটা অরাজনৈতিক সংগঠনের দরকার হয়েছে। কেননা মানুষ যখন একটা অরাজনৈতিক তথাকথিত অরাজনৈতিক রাজনীতির দিকে এগোতে চাইছেন, যেটা আসলে অরাজনীতি নয়, যেটা আসলে অদলীয় রাজনীতির দিকে যখন এগোতে চাইছেন মানুষ, সেই সময় সেই রাজনীতিটাকে স্ন্যাচ করে নিজেদের ভোট ব্যাংক বাড়ানোর একটা কৌশলে বিজেপি রেখে দিতে চাইছে। এটা একটা বিরাট কৌশল এবং এই কৌশলের কিন্তু একটা অদ্ভুত জায়গা আছে, সেটা হলো এই কৌশল যত কামিয়াব হবে তত কিন্তু তৃণমূলের জন্য কমফোর্ট জোন তৈরি হবে। কারণ আগেই বলছি তৃণমূল সেই জলে সবচেয়ে বেশি সক্রিয় হতে পারে যে জলে আরেকটা তীব্র দক্ষিণপন্থী শক্তি থাকে। কিন্তু বামপন্থীদের সঙ্গে লড়াইয়ের ক্ষেত্রে যেখানে যুক্তি তর্ক গল্পটা মূল বিষয় হয়ে ওঠে, সেইখানে কিন্তু তৃণমূল পিছিয়ে যায়। আর আজকে ছাত্র সমাজ এই যুক্তি তর্কের বিষয়টা যত তুলে ধরছে তত কিন্তু তাদের পেছনের দিকে সরিয়ে দেওয়ার বিষয়টাকে আরও বেশি শক্তিশালী করে তোলা হচ্ছে। এটা একটা অদ্ভুত জায়গা।
যে যতই ছাত্র সমাজ তার যুক্তি তর্ককে শক্তিশালী করছে, তাদের কিন্তু পেছনের দিকে সরিয়ে দেওয়ার জায়গাটাকে কিন্তু একদম পাকা করে দেওয়া হচ্ছে, যে আরও পেছনে তোমরা চলে যাও, মূল লড়াইটা আমরা করব, তোমরা আবার করবে কি? মূল লড়াইটা তো আমরাই করব। এবং এখানেই আপনি দেখবেন গ্রামসির যে সোশ্যাল হেজিমনি রয়েছে, সেই হেজিমনিকে এখানে আপনি খুঁজে পাবেন। রাজনৈতিক দলগুলো, বিশেষ করে শাসক এবং মূল বিরোধী দল, এই গোটা রাজনৈতিক প্রক্রিয়াটাকে, যে প্রক্রিয়াটা একভাবে কিন্তু সাধারণ মানুষের তরফ থেকে উঠে এসেছিল, সেই প্রক্রিয়ার ওপর নিজেদের মতাদর্শগুলোকে চাপিয়ে দিতে চাইছে এবং গোটা রাজনৈতিক প্রক্রিয়াটাকে মূল প্রশ্নগুলো থেকে সরিয়ে নিতে চাইছে। ধরা যাক মুখ্যমন্ত্রী পদত্যাগ করলেন, তাহলেও কি ন্যায় বিচার আসবে? তাহলেও কি আজকে যে সমস্ত জায়গায় সাধারণ কর্মীরা ইনসিকিউর জীবনযাপন করছেন, সেই সিকিউরিটি আসবে? কর্মক্ষেত্র সিকিউরিটি তো একটা বিরাট বিষয়। যদি কর্মক্ষেত্র সিকিউরিটি থাকতো, তাহলে ওই মেয়েটা যে মনে করতো যে আরজিকর তার সেকেন্ড হোম, তাহলে তাকে মরে যেতে হতো না। ফলে এই কর্মক্ষেত্র সিকিউরিটির বিষয়টা আজকে যখন উঠে আসছে, তখন পুরনো রাজনৈতিক দলগুলো পুরনো ন্যারেটিভ দিয়ে সেই বিষয়টা মোকাবিলা করার চেষ্টা করছেন। সেই পুরনো ন্যারেটিভটা কি? সেই পুরনো ন্যারেটিভটা হচ্ছে আসলে যে ওই দল অমুক কাজ করেছে, আমার আমলে এত ভালো কাজ হয়েছে, অর্থাৎ অমুকের আমলে 15 জন খুন হয়েছে, আমার আমলে 5 জন খুন হয়েছে। কি অসাধারণ সুন্দর স্ট্যাটিস্টিক দেখুন। মানে 5 জন মানুষ যে চলে গেল পৃথিবী থেকে, তাদেরও যে মা বাবা রয়েছে, তাদেরও যে সন্তান সন্ততি থাকতে পারে, সেই বিষয়টা আর আইলো নাই। 5 জন, ওদের আমলে 15 জন হয়েছে, আমার আমলে 5 জন হয়েছে। এই যে একটা রাজনৈতিক সংস্কৃতি, যে রাজনৈতিক সংস্কৃতি শুধু মানুষকে ভোটার বানিয়ে রেখেছিল, সেই রাজনৈতিক সংস্কৃতির বিরুদ্ধে কিন্তু একটা কালচারাল ওয়ার হিসেবে এই আন্দোলন উঠে এসছে। এই আন্দোলন কিন্তু আপনাকে বলছে না অমুক চিহ্নে ভোট দিন, আমার নেতাকে জয়ী করুন। এই আন্দোলন আপনার ওপর কোনো নেতৃত্ব চাপিয়ে দিচ্ছে না। এই আন্দোলন ভেতর থেকে তার দাবিগুলো তুলছে এবং সেই দাবিগুলোর সঙ্গে মানুষের জীবনের নিরাপত্তার প্রশ্নটা জড়িত হয়ে যাচ্ছে। এই যে মহিলারা রাত দখল করলো, সেই রাত দখলের সঙ্গে কিন্তু হাতরাসের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের ঘটনাও মিশে গেল। সেখানে বলা হলো যত অত্যাচার হয়েছে, যেখানেই অত্যাচার হবে, সমস্ত অত্যাচারের বিরুদ্ধেই আমাদের বর্ষামুখ উদ্যত থাকবে। এই মেসেজটা কিন্তু পরিষ্কারভাবে উঠে এলো। এর জন্য আলাদা করে কোনো স্লোগান দিতে হলো না। এই প্রতিষ্ঠিত পার্টিগুলোর শাসনে যে অদ্ভুত অপসংস্কৃতি গোটা রাজ্য জুড়ে, গোটা দেশ জুড়ে তৈরি হয়েছিল, তার বিরুদ্ধে একটা নতুন কিছু খোঁজার চেষ্টা করছে নাগরিক যে শুধুমাত্র পার্টির দলদাস, সে শুধুমাত্র একটা পার্টি অফিসে বসবে আর হাতে ঝান্ডা নিয়ে এগোবে আর বিভিন্ন জায়গায় সে শুধুমাত্র পোস্টার মারবে, সেই জায়গাটার বাইরে একটা নিউ থটসের জায়গা আনছে এই আন্দোলন। যে নিউ থটসের জায়গা, বারবার গান্ধী থেকে মার্কস বারবার কথা বলেছিলেন। আমি মার্কসের কথা কি ছেড়ে দিচ্ছি, মহাত্মা গান্ধী পরিষ্কার তার কথায় বলেছিলেন যে সংসদীয় গণতন্ত্রে আমরা দেখি যে সংসদীয় পার্টিগুলোর ক্ষেত্রে, পার্টিগুলো বেশিরভাগ সময় সংসদীয় পার্টিগুলোতে দলের কথাই শেষ কথা হয়ে যায়, ব্যক্তির কোনো মতামত প্রাধান্য পায় না, ফলে ব্যক্তিরা অনেক বেশি সংকুচিত হয়ে যান। সেই সংকুচিত হয়ে যাওয়া ব্যক্তিত্ব, যারা নিজের দল যা করে তা সব ভালো, অন্যের দল যা করে তা সব কালো, এই যে মতবাদ তারা প্রতিষ্ঠিত করে, তার বাইরে অন্য একটা মতবাদ তারা খোঁজার চেষ্টা করছেন। এবং এই আন্দোলনের সঙ্গে বামপন্থীরা অত্যন্ত ম্যাচিউরিটি এখনও অবধি দেখিয়েছেন। তারা নিজেদের দলীয় পতাকা নিয়ে যাননি, তারা এই আন্দোলনকে গ্রাস করার অন্তত চেষ্টা করেননি, তারা এই আন্দোলনের সাথে পা মিলিয়ে এগোনোর চেষ্টা করেছেন। ফলে একটা নতুন সংহতির পরিবেশ যখন গোটা পশ্চিমবাংলা জুড়ে তৈরি হচ্ছে, যে নতুন সংহতি প্রশ্ন তুলছে শাসকের ওই কথাকে, শাসক বলছেন এতদিন আমরা বলেছিলাম যে বদলা নয় বদল চাই, তাহলে সেটা এখন আর বলছি না, যে ফোঁস করে উঠুন আদেও কি সত্যিই বদল মানে আদেও কি সত্যিই কোনো বদল ঘটেছিল পশ্চিমবঙ্গের রাজনীতিতে? যদি সত্যিই বদল ঘটতো, তাহলে শাসকের অ্যাটিটিউডটা তো প্রথমে বদলাতো। শাসক অন্তত বোঝার চেষ্টা করতো যেখানে একটা বিরাট ক্ষোভ লুকিয়ে রয়েছে, রাগ লুকিয়ে রয়েছে। এবং তৃণমূল শাসনে যতবারই মানুষ মুখ খুলতে গেছে, ততবারই সে আক্রান্ত হয়েছে। তৃণমূল শাসনের গণতন্ত্রটা হয়ে গেছে ওই সত্যজিৎ রায়ের ছায়াছবিতে আমরা যেটা দেখেছিলাম, হীরক রাজার দেশে। গায়ক যখন গাইতে সে বলল, দেখি কত রঙ্গ এই দুনিয়ায় রে, বোধহয় প্রথম লাইনটা এটা ছিল, কত রঙ্গ দেখি এই দুনিয়ায়। সেই সময় রাজার খুব ভাল লাগছে, হীরক রাজার। কিন্তু যেই গায়ক বলল, দেখো ভালো জনে রইল ভাঙা করে, মন্দ জনে সিংহাসনে চড়ে, সঙ্গে সঙ্গে কিন্তু রাজরোষ নেবে ওই গায়কের প্রতি। পশ্চিমবঙ্গে এই ব্যাপারটা হয়েছিল। তুমি যতক্ষণ শুধুমাত্র বিজেপি বা সিপিএমের বিরোধিতা করবে, ততক্ষণ তুমি ইন্টালেকচুয়াল। যেই তুমি বিজেপি বা সিপিএমের যেই তুমি শাসকের দিকে আঙুল তুলে বলবে যে শাসক তোমার কাপড় কোথায়, রাজা তোমার কাপড় কোথায়, সেই সময় তোমাকে অ্যারেস্ট করা হবে, তোমাকে জেলে ঢোকানো হবে, তোমার ওপর নিপীড়ন নামানো হবে।
অর্থাৎ একদম ক্লাসিক্যাল সত্যজিৎ রায় হীরক রাজার কেসের মতো একটা বিষয় পশ্চিমবঙ্গে আজকে উঠে এসছে। তার বিরুদ্ধে যে নাগরিক সমাজের মনে যে ক্ষোভ ছিল, একটা সর্বস্পর্শী আন্দোলন তৈরি হয়েছে। নাগরিক সমাজের মনে যে ভয়ঙ্কর ক্ষোভ ছিল, সেই ক্ষোভগুলো আজকে ভাষা পেতে চাইছে, এবং এই ক্ষোভ যখন ভাষা পাচ্ছে তখন সে প্রত্যেকটা রাজনৈতিক দলকে প্রশ্ন করছে। সেই প্রশ্নটা যাতে করে মানুষ করতে না পারে, তাই জন্যে তাদের চোখে আবার পুরনো রাজনীতির ঠুলিটা পরিয়ে দাও। সেই পুরনো রাজনীতির ঠুলিটা পরানোর জন্যে একদিকে ভয়ঙ্করভাবে ফ্যাসিস্টরা বন্ধ ডেকে দিয়েছে। যাদের শাসনে আমরা দেখেছি যে নারীর নিরাপত্তার বিষয়টা ক্রমশ ভুলুণ্ঠিত হয়ে গেছে, যাদের প্রধানমন্ত্রী কিনা পরিষ্কার বলেছেন যে তারা চিকিৎসকদের নিরাপত্তার জন্য হাসপাতালে আলাদা কোনো আইন করতে চান না, যাদের শাসনে আমরা দেখেছি যে একটা নির্বাচনী বন্ডের ভেতর দিয়ে স্ক্যাম একটা বৈধ ব্যাপার হয়ে গেছে, যাদের শাসনে আমরা দেখেছি যে অন্তত বাজেটের 10% অ্যালোকেটেড হয়নি হেলথ সেক্টরে, এবং শিক্ষাক্ষেত্রে শিক্ষা এবং স্বাস্থ্যে একটা দেশ ক্রমশ পিছিয়ে পড়েছে যাদের শাসনে আমরা দেখেছি ওয়ার্ল্ড হাঙ্গার ইন্ডেক্স এবং ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে আমরা তলার দিকে চলে গেছি, পাকিস্তানের থেকেও নিচে চলে গেছি। সেই শাসন নাকি পশ্চিমবঙ্গে একটা পশ্চিমবঙ্গে একটা আরব্য রজনী উপহার দেবে, পশ্চিমবঙ্গের মরুভূমিতে তারা ওয়েসিস রচনা করবে, এটা হতে পারে? যাদের শাসনে মণিপুর হয় তারা পশ্চিমবঙ্গে কোনো একটা অন্য পুর দেবে, অন্য একটা স্বপ্নের পুর তৈরি করবে, সোনার বাংলা তারা আদেও তৈরি করবে? যাদের রাজনৈতিক ডকুমেন্টের মধ্যে এখনও কৃষক শ্রমিকরা কী অধিকার পাবে সেই বিষয়টাই পরিষ্কার থাকে না, তারা কি কোনো একটা ভয়ঙ্কর কিছু তৈরি করবে পশ্চিমবঙ্গের জন্যে? এই প্রশ্নটাকে এড়িয়ে যাওয়ার জন্যে আজকে কিন্তু গোটা ছাত্র সমাজের নামে এই ছাত্র আন্দোলনটাকে স্ন্যাচ করার চেষ্টা করছে, এবং এই ছাত্র আন্দোলন যত স্ন্যাচ হচ্ছে তত কিন্তু মানুষের কথা পরিষ্কার হয়ে আসছে। কালকেই দেখবেন যুবভারতীর সেই পোস্টারটা, যে পোস্টারে পরিষ্কার বলা ছিল আমার বোনের জন্য ন্যায় বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিসটা এখন শুধু উই ওয়ান্ট জাস্টিসে পরিণত হয়নি, সেটা আমার আপনার ঘরের বিষয় হয়ে গেছে। ওই মেয়েটা আর কোনো শুধুমাত্র একজনের মেয়ে নয়, সে হাজার হাজার মায়ের মেয়ে, হাজার হাজার কান্নার মেয়ে, হাজার হাজার ছেলের বোন। এইভাবে কিন্তু সে একটা অন্য জায়গায় চলে গেছে। ওই মেয়েটা যেন আমার ঘরের লোক হয়ে গেছে, ঘরের আত্মীয় হয়ে গেছে। নির্ভয়ার সময় এই ঘটনাটা ঘটেছিল। ফলে ঘরের আত্মীয়কে নিয়ে কোনো ধরনের রাজনীতি আমরা বরদাস্ত করব না, এ কথাই আজকে বাংলা পরিষ্কার বলে দিল। আবার মিছিলের ছবিটা দেখাচ্ছি, এই মিছিল বলছে ন্যায় বিচার চাই। ওই তৃণমূল বনাম বিজেপির বাইনারি দিয়ে এই আন্দোলনকে দেখা যাবে না, এ কথা বলেই আজকের মতো শেষ করছি। তার সঙ্গে সঙ্গে যারা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি যারা কথামুখের পাশে দাঁড়াচ্ছেন, এবং সঙ্গে সঙ্গে বলছি এই চ্যানেলটার পাশে দাঁড়ান, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। যদি মনে হয় আমাদের ইউটিউবে গিয়ে আমাদের মেম্বারশিপ নিন, যদি মনে হয় যে আমাদের থ্যাঙ্কস জানাবেন এই অনুষ্ঠানটার জন্য, থ্যাঙ্কস জানান। সবাই খুব ভালো থাকবেন। আর যারা কথামুখের পাশে দাঁড়াচ্ছেন আবারও বলছি তাদের গভীরতম ভালোবাসা।